2025-এর ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির পরিবেশবিদ্যা বিষয়ের আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা কিনা মডিউল 7-এর অন্তর্ভুক্ত রয়েছে। যারা আমার ক্লাসে পুরনো স্টুডেন্ট তারা অলরেডি বুঝতে পারছো যে আমি কি বিষয় নিয়ে গত কিছুদিন ধরে প্রত্যেকটা মডিউল এবং সাবসেকশন ওয়াইজ ধরে ডিসকাস করে গেছি। এবং যারা আমার ক্লাস আজকে নতুন করছো তাদের উদ্দেশ্যে বলে দিই, বেশ কিছুদিন ধরে আমি মডিউল ওয়াইজ ধরে ধরে বলে দিচ্ছি। যারা যারা আমার কাছ থেকে মডিউলগুলো নিয়েছো তারা তো নোটসগুলোর সাথে কোরিলেট করতে পারছো এবং পারবে, এবং যারা যারা নাও নি তাদের উদ্দেশ্যেও বলে রাখি যে আমি গত কিছুদিন ধরে প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা সাবসেকশন ওয়াইজ ধরে বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলোর ওপর বেশি তোমরা জোর দিয়ে পড়বে এবং একটা সাজেশন বলতে পারো, এবং কিভাবে তোমরা পড়লে খুব সহজে এই কয়েকদিনের মধ্যেও কিন্তু নিজেকে অনেকটা বেশি ভালো প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার জন্য এবং নিজেকে উপযুক্ত করে তুলতে পারবে। তো আমার 6টা মডিউল অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। আজকে আমরা ডিসকাস করব মডিউল 7 ওয়েস্ট ম্যানেজমেন্ট। এর মধ্যে টোটাল 5টা সাবসেকশন রয়েছে: হ্যাজার্ডাস ওয়েস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল, বায়োরেমিডিয়েশন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইন ইন্ডাস্ট্রিজ, রিসাইক্লিং অফ ওয়েস্ট মেটেরিয়াল, ওয়েস্ট মিনিমাইজেশন টেকনোলজিস। এক একটা সাবসেকশন ধরে ধরে আমরা ডিসকাস করব। প্রথমেই আমরা ডিসকাস করব ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বলতে আমরা কি বুঝি। দেখো, ওয়েস্ট বলতে আমি এখানে কিন্তু বারবার বলছি আমি কিন্তু তোমাদের এখানে ক্লাস নিচ্ছি না, তাই আমি বোঝাবো না, কিন্তু কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে সেই জায়গাগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে তোমাদেরকে দেখে নিতে হবে যে বজ্র পদার্থ বলতে আমরা কি বুঝি, এবং তার মধ্যে স্পেসিফিক্যালি সলিড ওয়েস্ট বা কঠিন বজ্র পদার্থ বলতে আমরা কি বুঝি। কঠিন বজ্র পদার্থ কত ধরনের রয়েছে, যেমন হচ্ছে মিউনিসিপ্যালিটি সলিড ওয়েস্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট, এবং কোন ধরনের ওয়েস্টকে বা বজ্র পদার্থকে কি বলা হয়ে থাকে এবং তার সাথে সাথে সুটেবল এক্সাম্পল দেখে নিতে হবে। এরপর এক একটা ওয়েস্টকে আমরা ডিটেলসে পড়ব। পৌর কঠিন বজ্র বা কঠিন বজ্র ব্যবস্থাপনা বা মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট বলতে আমরা কি বুঝি, কোন কোন জায়গা থেকে এমএসডব্লিউ বা মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট পেয়ে থাকি। আবাসিক বজ্র মানে যেটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, যেখানে মানুষজন বসবাস করে, আবাসন। বাণিজ্যিক বজ্র যেমন হচ্ছে কমার্শিয়াল প্লেস, ব্যবসা বাণিজ্য, অফিস, আদালত, এই সমস্ত জায়গা থেকে। এবং প্রাতিষ্ঠানিক যেমন হচ্ছে স্কুল, হসপিটাল এবং অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো। এরপর দেখে নেওয়া যাক যে আমাদের এই 3টে জায়গা থেকে রেসিডেন্সিয়াল মানে আবাসিক, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক বজ্র পদার্থগুলো কোন জায়গা থেকে এবং কি পার্সেন্টেজ ওয়াইজ সেখানে ক্যাটাগরি রয়েছে। এখানে দেখো ফুড 15%, উড 6%, প্লাস্টিক 30%। এখান থেকে একটা শর্ট কোশ্চেন খুব আসে, মিউনিসিপ্যালিটি সলিড ওয়েস্টের মধ্যে কোন ধরনের বজ্র পদার্থ সব থেকে বেশি পরিমাণে বা বেশি পার্সেন্টেজের দিক দিয়ে পাওয়া যায়। অ্যান্সার হবে পেপার ওয়েস্ট। অ্যান্সার কিন্তু কি হবে, পেপার ওয়েস্ট। বোঝা গেছে? এটাই কিন্তু তোমাদের এখানে অ্যান্সার হবে। ওকে, এরপর দেখে নেব যে কার্যকর এমএসডব্লিউ ব্যবস্থাপনায় বিভিন্ন কৌশল জড়িত, তার মধ্যে মানে সলিড ওয়েস্টকে আমরা যে ম্যানেজমেন্ট করব তার মধ্যে কি কি প্রসিডিওর জড়িত রয়েছে। প্রথমে হচ্ছে সংগ্রহ, বিভিন্ন জায়গা থেকে উৎস থেকে বর্জ্য পদার্থগুলোকে সংগ্রহ করতে হবে। দেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পর পরিবহন করতে হবে এবং সেটাকে বাছাই করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে, সার তৈরি করতে হবে, বর্জ্য পদার্থগুলোকে শোধন করতে হবে এবং লাস্টে অপুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থকে ল্যান্ডফিল করতে হবে বা পুড়িয়ে ফেলার মাধ্যমে সেগুলোকে ব্যবস্থাপনা করতে হবে। কি কি মেথড অ্যাপ্লাই করা যেতে পারে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে পর, যেটা হচ্ছে যে পাইরোলাইসিস, কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং এগুলো রয়েছে। তো তার মধ্যে ইনসিনারেশন প্রক্রিয়া বা আমাদের এই যে দহন কারখানা যেটাকে আমরা বাংলায় বলা হয়ে থাকছে, এর সাথে সাথে রয়েছে পাইরোলাইসিস, কম্পোস্টিং এবং ভার্মি কম্পোস্টিং। প্রত্যেকটা প্রসিডিওরের মধ্যে বেশ কিছু তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। যেমন অনেক সময় কোশ্চেন আসে যে নিচের মধ্যে কোন ব্যবস্থাপনায় অক্সিজেন অনুপস্থিতি দরকার হয় বা অক্সিজেনের অনুপস্থিতিতে নিচের কোন
বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা করা হয়ে থাকে। তো এখানে খুব সহজেই কিন্তু অ্যান্সার হবে পাইরোলাইসিস। পাইরোলাইসিস হলো এমনই একটি প্রক্রিয়া যেখানে কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে বজ্র পদার্থকে সেটা নিষ্কাশন বা ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। এবং পাইরোলাইসিসের মূল উদ্দেশ্যই হলো পৌর কঠিন বজ্র পদার্থকে জৈবিক এবং রাসায়নিকভাবে স্থিতিশীল উপাদানে রূপান্তর করা। কম্পোস্টিং রয়েছে। কম্পোস্টিং হলো পচনশীল যে জৈব পদার্থ, সেগুলোকেই কম্পোস্টিং নামে পরিচিত, যেগুলো আবার কিন্তু আমাদের মাটিতে পুনর্ব্যবহার করা হয়ে থাকে। আর এই বজ্র পদার্থকে আবার হিউমাসেও পচন করা কিন্তু অনেক বেশি ভালো, যেটা আমাদের উদ্ভিদের জন্য সারের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভার্মি কম্পোস্টিং। এখান থেকে একটা কোশ্চেন আছে, ভার্মি কম্পোস্টিং এ কোন জাতীয় পোকা ব্যবহার করা, কীট বা পতঙ্গ ব্যবহার করে থাকে? অ্যান্সার হবে কেঁচো। এই কোশ্চেনটা আমি তোমাদের মক টেস্টে দিয়েওছি, যারা যারা মক টেস্ট নিয়েছো তারা কোরিলেট করতে পারছো। এবং এখান থেকে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে চলে যাব বিপজ্জনক বজ্র ব্যবস্থাপনা বা হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট। হ্যাজার্ডাস ওয়েস্ট বলতে আমরা কি বুঝি? যে সমস্ত বজ্র পদার্থ ভৌত, রাসায়নিক, জৈবিক, প্রক্রিয়াশীল, বিষাক্ত, দাহ্য, বিস্ফোরক বা ক্ষয়কারী বৈশিষ্ট্যের কারণে স্বাস্থ্য বা পরিবেশের জন্য বিপদ ডেকে আনে, সেগুলোই হচ্ছে বিপজ্জনক বজ্র পদার্থ বা হ্যাজার্ডাস ওয়েস্ট। এবং বিপজ্জনক বজ্র পদার্থের উৎস যদি দেখতে পারি, বেশ কিছু হ্যাজার্ডাস ওয়েস্ট আমাদের নন স্পেসিফিক সোর্স থেকে আসে এবং কিছু ওয়েস্ট স্পেসিফিক সোর্স থেকে, এবং কোনটা স্পেসিফিক কোনটা নন স্পেসিফিক থেকে আসে সেখানে কিন্তু লিস্ট করা আছে, তো লিখে দিবে। এরপর রয়েছে হ্যাজার্ডাস ওয়েস্টের আমাদের টোটাল 5টা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য রয়েছে। ইগনিটেবিলিটি, দেন হচ্ছে ফ্লেমেবিলিটি, ক্ষয়কারিতা বা কোরোসিভিটি, প্রতিক্রিয়াশীলতা বা রিঅ্যাক্টিভিটি। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিকে তার ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ রয়েছে, সেগুলো দেখে নাও। যেমন পিএইচ কত হলে সেটাকে ক্ষয়কারিতার বৈশিষ্ট্যের মধ্যে ফেলে, এরকম ভাবে প্রত্যেকটা রয়েছে। ও আরেকটা রয়েছে টক্সিসিটি। নেক্সট হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট আমরা কি কি ভাবে করব। প্রথম হচ্ছে এলিমিনেশন করব, দেন হ্রাস বা রিডাকশন করতে হবে, রিসাইক্লিং করতে হবে। এইভাবেই কিন্তু আমরা হ্যাজার্ডাস ওয়েস্টকে ম্যানেজমেন্ট করতে পারি, এবং যেটা প্রত্যেকটা কিন্তু খুব ডিটেলসে তোমরা পড়বে। নেক্সট হচ্ছে ডিসপোজাল মেথডস অফ দ্য হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট। হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ডিসপোজাল প্রসেস, সেটা 3 ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস, একটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। তো ফিজিক্যাল প্রসেসের মধ্যে রয়েছে অ্যাডসর্পশন, রেজিন অ্যাডসর্পশন, সেডিমেন্টেশন, ইলেকট্রোডায়ালিসিস, রিভার্স অসমোসিস, সলভেন্ট এক্সট্রাকশন। রাসায়নিকের আমি এখানে নামগুলো দিয়েছি, আরেকটা তোমাদের জন্য পিডিএফ আমি এখানে এনেছি, যার মধ্যে রাসায়নিকটা একটু ডিটেলসে, একটা স্টুডেন্ট আমার কাছ থেকে ডিটেলসে চেয়েছিল, তো সেই জন্যই আমাকে সেটা আলাদা করে বানাতে হয়েছিল। আদারওয়াইজ যারা মনে করছো যে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, দেন ওটাকে তুমি স্কিপও করতে পারো। এবং যারা মনে হচ্ছে না আমি খুঁটিয়ে পড়বো, আমার জন্য দরকার, আমি জানতে চাই, তারা কিন্তু অবশ্যই কেমিক্যাল ট্রিটমেন্ট, এটা আমার বেঙ্গলি ভার্সনে করা হয়নি, ইংলিশ ভার্সনে যারা চাইছে তাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অক্সিডেশন, রিডাকশন, ozonolysis, acid-base neutralizations, chemical precipitations, hydrolysis, ion exchange. ওকে, আর নেক্সট হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিওর, এবং সেটার পরে বেশ কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা একটু খুব ভালো করে দেখে নাও। এরপর রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, জৈব চিকিৎসা বজ্র এবং তার ব্যবস্থাপনা। জৈব চিকিৎসা বজ্র পদার্থে আমরা বলতে কি বুঝি? দেখো, এই ধরনের বজ্র পদার্থগুলো কঠিন আকারেও পাওয়া যেতে পারে, আবার তরল আকারেও পাওয়া যেতে পারে। যে কোনো ধরনের প্যাথোলজিক্যাল ল্যাব, ক্লিনিক, হসপিটাল, এই জায়গা থেকে যে ওয়েস্টগুলো বেরোয়, যেমন হচ্ছে সুচ, সিরিঞ্জ, স্ক্যালপেল, নিডল, টিস্যু, গ্লাভস, ড্রেসিং, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে জৈব চিকিৎসা বজ্র পদার্থের অন্তর্ভুক্ত। এরপর কি বলেছে দেখো, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু
জৈব চিকিৎসা বজ্রকে ৮টি শ্রেণীতে ভাগ করে থাকে এবং ৮টি শ্রেণীর মধ্যে কোনটা কি, কোনটা জিনোটক্সিক বজ্র পদার্থ, কোনটা তেজস্ক্রিয় বজ্র পদার্থ, কোনটা বা রোগগত বজ্র পদার্থ, ধারালো, সংক্রামক, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। যে নিচের 4টে অপশন দিয়ে দিল, এই যে এক্সাম্পল গুলো দিয়ে দিল, তার মধ্যে যে নিচের কোনটি জেনোটক্সিক বজ্র পদার্থের অন্তর্ভুক্ত, দেন জানলে তবেই পারবে তোমরা। এরপর হচ্ছে যে সিপিসিবি অনুসারে কোন ধরনের কালার কোডিং এ কোন ধরনের বজ্র পদার্থ আমাদের ডিসপোজ করা হয়ে থাকে। এখানে পরিষ্কার লেখা আছে যে যেমন লালে হচ্ছে দূষিত প্লাস্টিক বজ্র পদার্থের জন্য, নীল বিন কাঁচের বজ্র এবং ধাতব ইমপ্লান্টের জন্য, এভাবে কিন্তু আপডেট করা হয়েছে। জৈব চিকিৎসা বজ্র ব্যবস্থাপনার ধাপসমূহ, স্টেপ অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে দেওয়া রয়েছে। এখানে আরেকবার কালার কোডিংটা দেওয়া রয়েছে, সেগুলো আরেকবার দেখে নিবে। এবং এখানে বেশ কিছু এমসিকিউ তোমরা কোশ্চেন শেষে একটু রিড করে নিও। নেক্সট হচ্ছে বায়ো রেমিডিয়েশন বলতে আমরা কি বুঝি। দেখো, বায়ো রেমিডিয়েশন নামটা শুনেই বুঝতে পারছো যে একটা জৈব প্রযুক্তিগত প্রক্রিয়া, যেখানে কি করা হয়ে থাকে, যে সমস্ত দূষিত এলাকা থাকে এবং যেখান থেকে প্রচুর পরিমাণে দূষণকারী পদার্থ নিঃসরণ হয়ে থাকে, সেই দূষণকারী পদার্থকে নিঃসরণ বা অপসারণ করার জন্য বিভিন্ন ধরনের জীবাণু ব্যবহার করা হয়ে থাকে এবং এটাকে বায়োরেমিডিয়েশন বলা হয়ে থাকে। মানে বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে পলিউটেন্টকে যদি আমরা পলিউটেড এরিয়া থেকে রিমুভ করে থাকি, সেটাকে আমরা বায়োরেমিডিয়েশন বলা হয়ে থাকে। যেমন ইনসিটু বায়োরেমিডিয়েশন দূষণকারী পদার্থগুলোকে তাদের মূল স্থানে এবং এক্সিটু বায়োরেমিডিয়েশনের মধ্যে দূষিত পদার্থগুলিকে অন্যত্র শোধনের জন্য অপসারণ করা হয়। সাধারণত বায়োরেমিডিয়েশন 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে বায়োস্টিমুলেশন, জৈব বৃদ্ধি এবং অভ্যন্তরীণ জৈব উপাদান। বজ্র ব্যবস্থাপনার অন্যান্য পদ্ধতিগুলির মধ্যে হচ্ছে ইনসিনারেশন, ফাইটোরেমিডিয়েশন, কোনটা কি বলে এবং তার ক্যারেক্টারিস্টিক সমস্ত কিছু খুব ডিটেলসে দেখতে হবে। এখান থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন রেডি করেছি, সেগুলো একবার দেখে নাও। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কিভাবে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্রসিডিওরকে কাজে লাগানো হয়েছে। শিল্পে পরিবেশগত ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি দেখে নিবে। শিল্পে পরিবেশগত ব্যবস্থাপনা মানে আমাদের পরিবেশের মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এবং সেখানে আমরা জানি ইনলেট থেকে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ রিলিজ হয়, সেটা কোনো ওয়াটারে গিয়ে মিশছে বা কোনো এগ্রিকালচারাল ফিল্ডে গিয়ে মিশছে বা অন্য কোনো ল্যান্ডে, এবং প্রত্যেকটা জায়গায় সেখানে প্রচুর পরিমাণে দূষণ করছে। তাহলে কি কি উপায় অবলম্বন করলে বা কিভাবে ম্যানেজ করলে আমরা সেখানে ইন্ডাস্ট্রির যে পলিউশন থেকে, ইন্ডাস্ট্রির যে আউটলেট থেকে পলিউশনগুলো হচ্ছে, সেগুলো আমরা বন্ধ করতে পারবো। সেখানে প্রত্যেকটা প্রসিডিওর খুব ভালোভাবে আছে, তোমরা দেখে নিবে। বেনিফিটস অফ দ্য এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট একটু দেখে নিবে। নেক্সট হচ্ছে যে সমস্ত বজ্র পদার্থগুলো আমাদের মিউনিসিপ্যালিটি, তারপরে হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং পৌরসভা থেকে, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, সমস্ত জায়গা থেকে বেরোচ্ছে, সেই বজ্র পদার্থগুলোকে কিভাবে আমরা রিসাইকেল করে পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারি। পুনর্ব্যবহার হলো এমনই একটি উপকরণ, সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ যা সাধারণত আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয় এবং নতুন পণ্যে রূপান্তরিত হয়। আমরা সেটাকে ফেলে দিচ্ছি এবং কোনো মানুষ সেটাকে তুলে সেটাকে আবার রিইউজেবল করে তুলছে। সরি। এর মূল উদ্দেশ্যই হলো বজ্র পদার্থকে হ্রাস করা, পরিবেশ সংরক্ষণ করা এবং একটি বৃত্তাকার অর্থনীতি তৈরি করা, যেখানে উপকরণগুলি ক্রমাগত পুনর্ব্যবহার করা হয়। রিসাইক্লিং প্রসেস 3টি ধাপে মেনলি সংগঠিত হয়ে থাকে। একটা হচ্ছে সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ, একটা হচ্ছে উৎপাদন, আর একটা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য পণ্য ক্রয়। রিসাইক্লিং এর কি কি সুবিধে, রিসাইক্লিং এর কি কি অসুবিধে, কি কি ইনোভেটিভ টেকনোলজি ইউজ করা হচ্ছে এখন রিসাইক্লিং করার জন্য, এবং বেশ কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলো তোমরা একটু রিড করে নাও। এটা তো ডিটেলস যেটা বললাম যে হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্টের কেমিক্যাল প্রসেসটা এখান থেকে পড়ে, বাকি নোট সেম আছে। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট আমাকে বলেও ছিল, তো সেই জন্য তাদের সুবিধার্থে একটা সমস্ত ধরনের ক্যাটাগরি স্টুডেন্টের জন্য একটা মডারেট আমার মডেলগুলো বানানো হয়েছে।
তো একজন স্টুডেন্ট আমার কাছে চেয়েছিল খুব ডিটেলসে, তাই তার জন্য এই নোটসটা বানিয়েছিলাম। তো প্রত্যেককে এখন পাঠাচ্ছি যারা যারা চাইছে। এরপরে চলে আসবো ওয়েস্ট মিনিমাইজেশন টেকনোলজিস। কি কি টেকনোলজি অ্যাপ্লাই করে আমরা ওয়েস্টকে অনেকটা বেশি কমাতে পারি। যেমন হচ্ছে যে সমস্ত স্থানে আমাদের বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে উৎস, সেই উৎসগুলোকে যদি আমরা হ্রাস করতে পারি, বর্জ্যগুলোকে পুনর্ব্যবহার করতে পারি, এবং বজ্র থেকে যে শক্তি প্রযুক্তি বেরো হয়, যে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আরো বেশ কিছু রয়েছে, সেগুলো দেখে নাও। ওয়েস্ট মিনিমাইজেশনের কি কি সুবিধে রয়েছে এবং বেশ কিছু কোশ্চেন আনসার রয়েছে, সেগুলো একবার তোমরা রিড করে নাও। ওকে, তাহলে দেখো আমাদের 5টা টোটাল সাবসেকশন ডিসকাস করা হয়ে গেল। আশা করছি তোমাদের ক্লাসটা অনেক বেশি হেল্প হলো, যে কিভাবে তোমরা মডিউলগুলো পড়বে। যারা আমার কাছ থেকে 10টা মডিউল নিচ্ছ, এখনো ভাবছো যে একদিন পর ফোন করব, দুদিন ফোন করব, এক্ষুনি কিন্তু জেনে নাও কিভাবে তোমরা মডিউলগুলো পাবে। যার জন্য ওপরের স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে কল করতে হবে। আমাদের প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরেই আমাদের মডিউলগুলো তৈরি হয়েছে, যেখানে বেশ কিছু কোশ্চেন অ্যান্সারও তার সাথে ইনক্লুডেড রয়েছে। কখনোই বলবো না 100টা 200টা কোশ্চেন প্রত্যেকটা মডিউল থেকে রয়েছে। আমাদের যতগুলো মনে হয়েছে সাজেস্টিভ এবং কোশ্চেনের ধরন সবকিছু মোটামুটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার সাথে সাথে ডেসক্রিপ্ট পার্ট পার্ট তো রয়েছে। এবং এর সাথে বলে রাখি, ইতিমধ্যে আমরা এই টোটাল 10টা মডিউলের উপর বেশ করে এক একটা মক টেস্ট রেডি করেছি, এবং টোটাল এখনো পর্যন্ত 14টা মক টেস্ট রেডি করেছি। কেউ যদি নিতে চাইছো সেটাও কিভাবে পাবে, ওপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এই যে টোটাল মডিউলগুলো এবং মক টেস্টগুলো ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনে আলাদা করে রেডি হয়েছে। যে স্টুডেন্ট যেটাতে পেতে চাইছে আমরা তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, হয় হোয়াটসঅ্যাপে নয় ইমেল আইডি। আশা করবো আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।